বাগেরহাটের হাট বাজারে শীতের সবজির সমারোহ, কম দামে খুশি ক্রেতা। উৎপাদন কমায় ময়মনসিংহের আড়তে বেড়েছে সব ধরনের মাছের দর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিকল্প সড়ক না রেখে এক সড়কে ৩টি সেতু নির্মাণ, তার উপর সড়ক সম্প্রসারণ কাজের ধীরগতি, এতে চরম দুর্ভোগে রাঙামাটির আসাম বস্তি কাপ্তাই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ। বিকল্প সড়ক না থাকায় কৃষিপণ্য ও জরুরি চিকিৎসায় রোগী পরিবহনে হিমশিম খেতে হচ্ছে তাদের। এ সড়কের পাশে থাকা পর্যটন রিসোর্টগুলোও ক্ষতির মুখে পড়েছে। অবশ্য নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও চিত্রে রিপোর্ট। রাঙামাটি আসাম বস্তি সড়ক, এই সড়কের 3টি স্থানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ LGED এর উদ্যোগে সেতু নির্মাণের কাজ শুরু করে প্রায় 2 বছর আগে, কিন্তু এখনো তা শেষ হয়নি। বিকল্প সড়ক তৈরি না করে সেতুগুলো নির্মাণ করায় যাতায়াত, স্থানীয় কৃষিপণ্য সহ জরুরি কাজ সম্পাদনে বিপাকে পড়ছেন এলাকাবাসী। গাড়ি চলাচল করতে না পারায় বিপাকে অটো চালকরাও। যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায়, এটা সরকারি হাসপাতালে নেওয়ার জন্য রাঙামাটি যেতে হবে, তো রাঙামাটি যেতে হলে তো এই রাস্তাটা একেবারে ব্লক। আমাদের বিকল্প সড়ক না থাকার কারণে ব্রিজ নিচ দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে, এটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের সমস্যা। আমরা এখন মনে করেন কাপ্তাই থেকে আমরা রাঙামাটি যেতে পারতেছি না, কারণ ব্রিজের কারণে। পর্যটন সম্ভাবনা থাকায় এই সড়ক ধরে গড়ে ওঠে প্রায় 10টি রিসোর্ট সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু সড়ক বন্ধ থাকায় ক্ষতির মুখে রিসোর্টগুলো। এলাকায় পর্যটকদের আনাগোনাও কমে গেছে। ব্রিজের কাজ তোলার কারণে আমাদের এখন ব্যবসা অনেক কম। 250 থেকে 300 জন ডেইলি হতো, নাস্তা করতো এখানে মানুষজন আর কি। আর এখন তো ধরেন 15 থেকে 20 জন হয় ডেইলি। অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার কথা জানায়। লোকবল আছে এবং আপনার মালামালও আছে, সব দিক ভালোভাবে চলতেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজগুলো সম্পন্ন করব। পাহাড় চূড়ায় সড়ক হওয়ায় বিকল্প সড়ক তৈরির কোনো জায়গা না পাওয়ায় এভাবে কাজ করতে হচ্ছে বলে দাবি LGEDর কর্মকর্তার। পাহাড়ি এলাকা হওয়ায় এখানে বিকল্প সড়ক ব্যবস্থা করা সম্ভব নয়। আমরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে অত্যন্ত দ্রুত গতিতে কাজ শেষ করে দেব। 19 কিলোমিটারের এই সড়কের পাশে বসবাস করে প্রায় 10,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। আমদানি পণ্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে কোটি কোটি টাকা চাঁদাবাজির কবলে ভোমরা বন্দরের আমদানিকারকরা। দিন দিন চাঁদাবাজদের উৎপাত বেড়ে যাওয়ায় বন্দর দিয়ে পণ্য আনা নেওয়ায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাতেও পড়েছে নেতিবাচক প্রভাব। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। সিরিয়ালের নামে চাঁদাবাজিতে মুখ থুবড়ে পড়ছে ভোমরা বন্দরের আমদানিকারকদের ব্যবসা। গত জুন মাস থেকে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা পার্কিং ইয়ার্ডগুলোতে শুরু হয় চাঁদাবাজি। ট্রাক প্রতি 30 থেকে 35 হাজার টাকা আদায় করা হয়। চাঁদা দিলে পারাপার হচ্ছে সহজ, আর না দিলে পণ্য আটকে যাচ্ছে ঘোজাডাঙ্গা পার্কিং ইয়ার্ডে। অথচ দেশের অন্যান্য বন্দরের তুলনায় এখান দিয়ে সহজেই কম সময়ে পণ্য আনা নেওয়ার সুবিধা ভোগ করার কথা ব্যবসায়ীদের দাবি, চাঁদাবাজির কারণে আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে তারা। এতে দিন দিন পণ্য আমদানিতে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকেরা। গাড়ি প্রতি যে আপনার চাঁদাবাজি যেটা হচ্ছে, এই চাঁদাবাজির ক্ষেত্রে আমরা বারবার তাগিদ দিচ্ছি। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা ব্যবসায়ীরা আমরা লিখিতভাবে অভিযোগ জানাইছি। চাঁদাবাজির কারণে আমাদের দেশের আমদানিকারকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত চাঁদাবাজি বন্ধের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। তা না হলে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবার সম্ভাবনা রয়েছে। চাঁদাবাজির কারণে বেকারি ডিটেলগুলো হচ্ছে, এই চাঁদাবাজির বন্ধ দিয়ে আমাদের উত্তর রাজস্ব বৃদ্ধির সরকারের অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়াও টার্মিনালের অভাবে যানজট নিরসনে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, যা ব্যবসায়ীদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি তাদের। কাস্টমসের দেয়া তথ্য মতে ভোমরা বন্দর দিয়ে গত 4 মাসে 1137 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় ঘাটতি হয়েছে প্রায় 65 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবে রূপল। চূড়ান্ত অনুমোদনের জন্য একনিকে আসা প্রকল্পগুলোর তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে।
রূপল। 2021-22 অর্থ বছরের ষষ্ঠ একনেক সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভাটি সকাল 10টায় শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এর মধ্যে যে প্রকল্পগুলো উত্থাপন করেছেন, আজকে কিন্তু 10টি প্রকল্প আজকে একনেক সভায় একনেক টেবিলে উত্থাপন করা হয়েছে এবং 10টি সভার মধ্যে 3টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 2টি প্রকল্প রয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের একটি প্রকল্প রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়েরও 2টি প্রকল্প রয়েছে। অনেকদিন পরেই একনেক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের বাইরে রাষ্ট্রীয় সফরের কারণে একনেক বেশ কয়েক সপ্তাহ বন্ধ ছিল এবং বেশ কয়েক সপ্তাহ পরেই আজকে কিন্তু একনেক অনুষ্ঠিত হচ্ছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরিচা থেকে ঘিওর, দৌলতপুর, নাগপুর থেকে টাঙ্গাইলের আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়া নড়াইল শহরের যে মহাসড়ক রয়েছে, সংযোগ সড়ক, সেই মহাসড়কটি প্রশস্তকরণের কিন্তু কাজ করা হবে। আজকের একনেক সভায় এই 2টি প্রকল্প মহাসড়ক ও সড়ক পরিবহন বিভাগের রয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি বিভাগেরও একটি প্রকল্প রয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রকল্প রয়েছে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং এই প্রকল্পটি এর আগেই আপনারা শুনেছেন যে সিলেট এবং সুনামগঞ্জের যে হাওর অঞ্চল রয়েছে, সেই হাওর অঞ্চলগুলোতে এর আগে পরিকল্পনা মন্ত্রী তিনি বলেছিলেন যে সেই অঞ্চলে একটি মহা উন্নয়ন প্রকল্প রয়েছে। সেই মহা উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে উড়াল সড়ক নির্মাণ করা হবে এবং সেই প্রকল্পটা কিন্তু আজকে একনেক সভায় উত্থাপন করা হচ্ছে। এছাড়া সিলেটের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। বেশ কয়েক বছর ধরেই কিন্তু গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নের যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে সিলেটের এই প্রকল্পগুলো রয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় তারা একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এছাড়াও আরেকটি প্রকল্প আছে, সেটি হচ্ছে বিদ্যুৎ বিভাগের মাতারবাড়ির যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, সেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রজেক্ট, এইটি প্রথম সংশোধিত প্রকল্প। এর আগেও এই প্রকল্পটি উত্থাপন করা হয়েছিল এবং সেই প্রকল্পটি আবারও প্রথম দফায় সংশোধন করে এই প্রকল্পটি আজকের একনেক সভায় উত্থাপন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত যে 10টি প্রকল্প, সেই 10টি প্রকল্পের মধ্যে কয়টি প্রকল্প আলোচনা সাপেক্ষে পাশ হবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে সেই পাশ হওয়ার পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি ব্রিফিং করে জানিয়ে দেবেন যে একনেকের আজকে কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হবে এবং তারপরে বিস্তারিত জানা যাবে যে এই 10টি প্রকল্পের মধ্যে কত টাকার প্রকল্প আজকে পাশ হলো এবং কতগুলো প্রকল্পর আরও কোনো সংশোধিত নতুন কোনো প্রকল্প যুক্ত হয়েছে কিনা। তো এখন পর্যন্ত একনেক সভা থেকে এটুকু ছিল। সবশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে। চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে আসা প্রকল্পগুলোর সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সানবে রূপল। বাগেরহাটের বিভিন্ন হাট বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। বিষমুক্ত এসব সবজির দামও ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালে। এদিকে সবজির উৎপাদন ভালো হওয়ায় করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ী ও চাষিরা। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই কেনাবেচায় সরগরম হয়ে ওঠে বাগেরহাটের যাত্রাপুর বাজারে সবজির এই পাইকারি হাট। মঙ্গলবার ও শনিবার সাপ্তাহিক হাট বসায় এখানে ভিড়টা একটু বেশি। শিম, বরবটি, লাউ, পেঁপে, বেগুন সহ নানা জাতের টাটকা সবজি কিনতে দূর দূরান্তের পাইকাররাও ভিড় করেন এখানে। হাটের সবজি সরবরাহ ভালো থাকায় দামও কম, এরপরও সন্তুষ্ট চাষিরা। অনেক দূর থেকে জায়গাতে তরকারি কিনতে আসে। এখানে বিষমুক্ত সবজি চাষ হয়, কোনো আপনার সার বা কীটনাশক কোনো কিছু ব্যবহার করে না। দাম এবছর খুশি, অন্য বছর দাম বেশি এবছর। লাল শাক হচ্ছে 6 টাকা আর পালং শাক 8 টাকা থেকে 10 টাকা। শনিবার আর মঙ্গলবার হাট বসে এখানে আপনার প্রতি হাটে প্রায় 5-6 লাখ টাকার শাকসবজি বিক্রি করা হয়। জেলার সদর উপজেলার এই যাত্রাপুর বাজারের প্রতি হাটে 5 থেকে 6 লাখ টাকার বিষমুক্ত টাটকা সবজি বিক্রি হয়। সময় সংবাদ, বাগেরহাট। শীতের এই সময় মাছের উৎপাদন কম হওয়া আর মাছের খাবারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় মাছ বাজারগুলোতে।
ময়মনসিংহের ত্রিশালে মাছের আড়তগুলোতে বিভিন্ন ধরনের মাছ কেজিতে বেড়ে গেছে 15 থেকে 20 টাকা। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই বেচাকেনায় হাঁকডাক পড়ে যায় ময়মনসিংহের ত্রিশালের এই মাছের আড়তে। মঙ্গলবার সকালে দেখা যায় এখানে বিভিন্ন ধরনের মাছ কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় মৎস্য খামারগুলোকে কেন্দ্র করে প্রায় 25 বছর আগে গড়ে ওঠা এই মাছের আড়তে প্রতিদিন প্রায় 50 লাখ টাকার মাছ বিক্রি হয়। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পিকআপ ভ্যানে করে মাছ চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এদিকে তো আপনার প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে গেছে। কাতল আপনার প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে, তেলাপিয়া প্রতি কেজি 10 টাকা, রুই প্রতি কেজি 20 টাকা। বাজার মানে এদিকে যে আমাদের অঞ্চলের যে মাছগুলা বাজার আগে অনেকটা ভালো। সরবরাহ কম থাকায় মাছের দর কিছুটা চড়া। কেজি প্রতি রুই 150 টাকা, কাতলা 200 টাকা, তেলাপিয়া 120 টাকা, পাঙাশ 85 টাকা, কই 110 টাকা, কার্ফু 130 টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। আগে কিন্তু কমে দাম বাড়তে আগে বাজার বেশি একটু যত মাছ নেই বাজারে শীতের লাগে এখন মাছ একটু কমে আইতেছে। আইলো মাছের দামটা একটু বেশি হলো আমরা বেশি দামে বেচতে পারতাছি। উৎপাদন খরচ বৃদ্ধি হওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। জেলার সবচেয়ে বেশি মৎস্য খামার ত্রিশালে। মৎস্য বিভাগের তথ্য মতে গত 10 বছরে মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন কয়েক হাজার খামারি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারীদের দেয়া হচ্ছে করোনা টিকা। এই মুহূর্তে নগরীর বায়েজিদ এলাকার ইউনিক গার্মেন্টসে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি। শ্রেয়া, আজকে চট্টগ্রামে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে 65,000 শ্রমিক কর্মচারীদের কিন্তু করোনা টিকা প্রদান করা হচ্ছে এবং সকাল 9টা থেকে কিন্তু এই যে কর্মসূচি সেটা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা আছি বিজিএমইএর অন্তর্ভুক্ত একটি গার্মেন্টসে, যেখানে প্রায় টার্গেট হচ্ছে 1000 শ্রমিককে প্রদান করবে এবং এর শ্রমিক রয়েছে এবং তার মধ্যে রয়েছে প্রায় 18 যে কর্মচারী কিংবা কর্মকর্তা, তার মধ্যে বিজিএমইএর অন্তর্ভুক্ত 15,000 শ্রমিক রয়েছে এবং ইপিজেটের তার মধ্যে রয়েছে প্রায় 18,000 এবং ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কিন্তু অন্যান্য যে শ্রমিক আছে তাদেরকে দেয়া হবে। এবং এর মধ্যে আমরা এখানে যে মেডিকেল অফিসার তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু গার্মেন্টসের অধিকাংশ কিন্তু নারী শ্রমিক, সে কারণে কিন্তু কিছু বিষয় তারা খেয়াল রাখছেন, যেহেতু তারা অনেক বেশি সচেতন না এক্ষেত্রে কারো জ্বর আছে কিনা কিংবা কেউ গর্ভবতী কিনা কিংবা অন্য কোনো ধরনের হাই অ্যান্টিবায়োটিক নিয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু শ্রমিকদের কাছে জেনে তারপরে তাদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। এখানে মূলত তাদেরকেই টিকা দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেন নাই, সেই শ্রমিকরা পাচ্ছেন। যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে কিন্তু এর আওতায় আনা হচ্ছে না, যেহেতু দুই দিকে যদি রেজিস্ট্রেশন করে তাদের সনদ পেতে অসুবিধা হবে, তাই শুধুমাত্র এই কারণেই যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তাদেরকে আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে ভোটার আইডি এবং কারখানা শ্রমিকদের যে আইডি আছে সে নাম্বারটা তারা লিখে নিচ্ছেন এবং সেই নাম্বার অনুযায়ী আজকে যাদেরকে টিকা দেওয়া হবে তাদের পরবর্তী ডোজের জন্য কোন দিন দেওয়া হবে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং মেডিকেল অফিসার বলছেন যে এই যে শ্রমিকদের যে টিকা আজকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা। এবং এই ক্ষেত্রে আপনি জানেন যে গত আগস্টে কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামে যে ইপিজেড আছে সেই ইপিজেডে কিন্তু প্রায় 50,000 শ্রমিককে টিকার আওতায় আনা হচ্ছে এবং সিভিল সার্জন অফিস বলছে যে পর্যায়ক্রমে কিন্তু তারা চট্টগ্রামে যে বিভিন্ন কারখানাগুলো আছে তাদের সবগুলো শ্রমিক এবং কর্মচারীদেরকে এর আওতায় আনা হবে। তো শ্রেয়া, এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত যে টিকার কর্মসূচি তার সর্বশেষ। চট্টগ্রামের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারীদের করোনা টিকা প্রদানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। শীত বাড়ার সাথে সাথে সরগরম হয়ে উঠছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লী। রাত দিন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দাম কম আর গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন কম্বল কিনতে। অমৃত সেনের ক্যামেরায় রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদার, ঢেকুরিয়া, কুনকুনিয়া, ছালাবড়া সহ বেশ কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কম্বল তৈরির কারখানা।
গ্রামের নারীরা সংসারে কাজের ফাঁকে ফাঁকে গার্মেন্টসের ছোট ছোট টুকরা কাপড় সেলাই করে তৈরি করেন কম্বল। প্রায় 5 শতাধিক ছোট বড় কম্বল তৈরির কারখানায় রাত দিন তৈরি হচ্ছে নানা ধরনের কম্বল। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 15,000 নারী পুরুষের। দামে কম আর গুণগত মান ভালো হয় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা কম্বল কিনতে ভিড় করছেন এখানে। সস্তা পাইতেছে পাবলিক, মনে করেন সারা দেশ থেকে পাইকার আসতেছে। যতগুলো দামি কম্বল আছে তার সাথে তো অনেক মূল্যবান কম্বল আমাদের এখানে কাজকর্ম অনেক বেশি হয়। আমরা সংসারে কাজ বাজ হয়ে কম্বল বানাই, সবাই মেশিনের কাজ করে, এই দিয়ে আঙ্গর সংসারে ভালোই উন্নতি হয়। স্থানীয়ভাবে গড়ে ওঠা এই কম্বল শিল্পের প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয় বাজারে একটি ব্যাংক স্থাপনের দাবি জানান ব্যবসায়ীরা। ব্যাংকের সাথে লেনদেন করলে আমরা যখন ঢাকাতে যখন বস্তাগুলো নিয়ে আসবো, আমরা মালিকের সাথে সমন্বয় করে টাকা কিন্তু আমরা পাঠাতে পারবো। তাহলে টাকা যদি পাঠাবে তাহলে আমাদের কিন্তু হয়রান হওয়া লাগে না। এখন লোক পুঁজিবাড়ি বেশি লাগে, পুঁজিবাড়টা বেশি লাগার কারণে এখন দেখা যাচ্ছে আমরা জাত মতো কাজ করতে পারতেছি না। আমাদেরকে যদি স্বল্প সুদে ঋণ দেওয়া হয় তাহলে আমরা ব্যবসাটা প্রসার ঘটাতে পারবো। এখানে আরো কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আর কম্বল শিল্পের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। এই শিল্পের বিকাশে তো আমাদের সকলেরই কাজ করা উচিত। তো সেক্ষেত্রে এই শিল্পের সাথে যারা জড়িত তাদের সাথে একটি মত বিনিময় করে তাদের কাছ থেকেই তাদের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো শুনে সেই অনুযায়ী ব্যবস্থা আমি গ্রহণ করব। এখানে সর্বনিম্ন 125 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা মূল্যের বিভিন্ন ধরনের কম্বল পাওয়া যায়। প্রতিদিন প্রায় কোটি টাকার কম্বল বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে চলছে বিশেষ টিকা ক্যাম্পেইন। এই মুহূর্তে আজিমপুর এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুন, শ্রেয়া, আপনি জানেন যে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনতেই কিন্তু আজকে থেকে 3 দিনব্যাপী করোনা ভ্যাকসিনের কার্যক্রম বা ক্যাম্পেইন শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর এবং 2 সিটি কর্পোরেশন যৌথভাবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে, অর্থাৎ আজিমপুর এলাকাতে রয়েছি। এই এলাকাটিতে অর্থাৎ সকাল থেকে যে ভ্যাকসিন কার্যক্রম তারা শুরু করেছে, বলা চলে কিছুক্ষণ আগেই তারা আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু করেছে। তবে তাদের বক্তব্য হচ্ছে যে সকাল থেকেই তারা কাঙ্ক্ষিত লোক বা কমপক্ষে 10 জন না হলে তারা আসলে ভ্যাকসিন কার্যক্রমটা শুরু করতে পারে না। সেই জন্যই কিন্তু এতক্ষণ দেরি হয়েছে। কিন্তু এখানে কিন্তু লোকজন বা ভ্যাকসিন নিতে আসার যে পরিমাণ সেটি কিন্তু আসলে তেমন ছিল না। আমি যদি দেখা যায় এখনও কিন্তু ভেতরে বলা চলে যে পুরোটাই ফাঁকা, অর্থাৎ এখানে যারা ভ্যাকসিন নিতে আসবেন সেই লোকের সংখ্যা কিন্তু বলা চলে খুবই কম। এখানে যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা কিন্তু একদমই ফাঁকা রয়েছেন, কারণ তারাও অপেক্ষা রয়েছেন ভ্যাকসিন নিয়ে। আরেকটি বিষয় বলবো যে 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রতিদিন 300 জনকে আসলে এই করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। সেক্ষেত্রে অর্থাৎ এই 3 দিনে 1,500 জনগোষ্ঠীকে বা 1,500 লোককে তারা কোভিড ভ্যাকসিনের আওতায় আনবেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 75টি ওয়ার্ড রয়েছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54টি ওয়ার্ড রয়েছে। এই প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সমানভাবে অর্থাৎ প্রতিদিন তারা 300 জনকে এই কোভিড ভ্যাকসিন দিবেন, সেই লক্ষ্যেই কিন্তু তারা আজকে সকাল থেকে কার্যক্রম শুরু করেছেন। এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডেই কিন্তু আসলে এখানে যে স্বাস্থ্যকর্মী রয়েছেন বা কোভিড ভ্যাকসিনের কার্যক্রমে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন তাদের টিকাদান কার্যক্রমের জন্য। যদিও কিন্তু সকাল থেকে ভিড় কম ছিল বলতে কি একদম বলা ছিল যে সেই ধরনের উপস্থিতি কিন্তু আসলে তেমনটা ছিল না। তবে এখানে যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন যে যখনই যে আসবেন টিকা নিতে আগ্রহী বা যারা আসবেন তাদেরকে তারা ভ্যাকসিন দিবেন। সেক্ষেত্রে আসলে যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন কিংবা যাদের এনআইডি আছে অথবা জন্ম নিবন্ধন আছে, এই 3টির যে কোনো একটি ক্রাইটেরিয়া হলেই কিন্তু আসলে সহজেই কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন এই ওয়ার্ডগুলি থেকে। তো শ্রেয়া, আমার কাছে এই ছিল কোভিড ভ্যাকসিনের সবশেষ তথ্য। আজিমপুর থেকে বিশেষ টিকা ক্যাম্পেইনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। ফাইজারের টিকার 2 ডোজ কিশোর কিশোরীদের করোনা থেকে 100% সুরক্ষা দিতে সক্ষম। 4 মাসের বেশি সময় পর্যবেক্ষণের পর এমনটাই দাবি করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি। স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। এদিকে দেশটির সরকারি দফতরের 90% কর্মী টিকার আওতায় এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। ফাইজার বায়োনটেকের টিকা কিশোর কিশোরীদের শরীরে তুলনামূলক বেশি সময় করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। 12 থেকে 15 বছর বয়সীদের ওপর পরিচালিত শেষ পর্যায়ের এক গবেষণায় এমন ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
চলতি বছরের মে মাসে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য ফাইজার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। এরপর গেল আগস্টে 16 বছরের বেশি বয়সীদের শরীরে ব্যবহারের পূর্ণাঙ্গ অনুমোদন পায় এটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশে শিশুরা পাচ্ছে এই টিকা। সাম্প্রতিক গবেষণার তথ্যে স্বস্তি বেড়েছে অভিভাবক মহলে। সোমবার ফাইজার কর্তৃপক্ষ জানায় তাদের 2 ডোজ টিকা নেয়া কিশোর কিশোরীদের টানা 4 মাসের বেশি পর্যবেক্ষণ করে দেখা গেছে সেটি করোনা প্রতিরোধে শতভাগ কার্যকর ছিল। এর আগে গত অক্টোবরে ফাইজার জানায় 5 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে তাদের ভ্যাকসিন 90% বেশি কার্যকর। গেল 8 অক্টোবর পর্যন্ত 2250 শিশুর উপর চালানো পরীক্ষায় দেখা যায় দ্বিতীয় ডোজ নেওয়ার 1 সপ্তাহ পর তাদের শরীরে 90.7% করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 90% সরকারি কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই সংখ্যা 95%-এর বেশি হলে আরও ভালো হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পকেটে বর্তমানে করোনার আগের চেয়ে বেশি অর্থ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার জেরেমি পাওয়েলকে দ্বিতীয় মেয়াদে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার অনুষ্ঠানে বাইডেন একথা বলেন। এ সময় জেরেমি পাওয়েল বলেন, বিগত অনেক বছরের তুলনায় বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে মার্কিন অর্থনীতি। 1.5 বছরের করোনা স্থবিরতা কাটিয়ে বেশ কয়েক মাস ধরেই স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। করোনার কবলে পড়েই গত বছর বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জিডিপির আকার কমেছে 3.5%। দেশটির অর্থনীতির এই সংকোচন 1946 সালের পর সর্বোচ্চ। এ সময় দেশটির প্রায় 4 কোটি লোক কাজ হারানোর পর এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি অনেকেই। তবে এই সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সহ বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ নিয়ে বেশ প্রশংসিত হয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এরই পুরস্কার হিসেবে দ্বিতীয়বারের মতো ফেডারেল রিজার্ভের দায়িত্ব পেলেন জেরেমি পাওয়েল। এ উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্ব এখন এক বিশেষ সময় পার করছে, তবে সেখানে অবশ্যই কিছুটা হলেও আলাদা মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি। বিশ্বের একমাত্র দেশ যে দেশের অর্থনীতির আকার আজ আগের চেয়ে বড়। এই দেশের প্রত্যেকটি পরিবারের করোনা মহামারীর আগের চেয়ে বেশি পরিমাণ অর্থ রয়েছে। এ সময় মার্কিন অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে জেরেমি পাওয়েল বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই শক্ত অবস্থানে যাচ্ছে দেশটির আর্থসামাজিক কাঠামো। করোনার মন্দা মোকাবেলা করে মার্কিন অর্থনীতি বর্তমানে অন্য সময়ের তুলনায় দ্রুত গতিতে বড় হচ্ছে। আমরা আবার সবাইকে কাজে ফেরাতে কাজ করছি, মূল্যস্ফীতি নিয়েও কাজ করছি, যেন প্রত্যেকটি মার্কিন পরিবার খাদ্য, বাসস্থান ও যাতায়াতের খরচ মেটাতে পারে। আগামীতে ফেডারেল রিজার্ভের কাজ সহজ করতে বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণের উপর জোর দিয়েছে মার্কিন প্রশাসন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। বায়ু দূষণ রোধে মহাপরিকল্পনা হাতে নিয়েছে আইরিশ সরকার। 2050 সালে তা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাও দেশটির। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বায়ু দূষণের জন্য দায়ী শীর্ষ দেশগুলোর তালিকায় নেই আয়ারল্যান্ড। তারপরও সতর্ক দেশটি। শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিরূপ প্রভাব এড়াতে মহাপরিকল্পনা গ্রহণ করছে আইরিশ সরকার। বাতাসে দূষণ কমাতে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক চুক্তিতে কার্বন নিঃসরণও কাজ করছে দেশটি। গত জুলাইয়ে দেশটির ক্যাবিনেটে পাশ হয়েছে জলবায়ু ও কার্বন নিঃসরণ সংশোধন আইন। সৌর ও বায়ু শক্তির উৎস থেকে অধিক বিদ্যুৎ উৎপাদনও করা হবে এ সময়। এদিকে জমিতে রাসায়নিক ও নাইট্রোজেন সারের ব্যবহার কমাতে 3.5 লাখ হেক্টর জমিতে জৈব সারের ব্যবহারও শুরু হচ্ছে। এতে বছরে 3,25,000 টন রাসায়নিক ও নাইট্রোজেন সারের ব্যবহার হ্রাস পাবে। মূল বাজেটে একটি কার্বন বাজেটও প্রণয়ন করা হয়েছে, যেটি আগামী 2030 সাল পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের এমন পদক্ষেপে সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরাও। আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা অবশ্যই সাকসেস হবে। আমরা সবাই এই ব্যাপারে সহযোগিতা করে আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য বায়ু দূষণ প্রতিরোধের বিকল্প নেই। আগামী 2030 সালের মধ্যে আর অনেক নানা পরিকল্পনা হাতে নিয়েছে বৈদ্যুতিক ব্যবহার বাড়ানোর জন্য। আমি তাদের এই পরিকল্পনাটি একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করি। 2030 সালের মধ্যে 1,500 বৈদ্যুতিক বাস চালু সহ 10 লাখ গাড়ি বৈদ্যুতিকে উন্নতি করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে দেশটিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন ও নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজরা। লিসবনের গুরুত্বপূর্ণ স্থানে হয়েছে আলোকসজ্জা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বড়দিনকে সামনে রেখে লিসবনে বর্ণাঢ্য সাজ। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা নজর কাটছে সবার। জমকালো আলোকসজ্জার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি। বড়দিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে পর্তুগিজদের আয়োজন বরাবরই নজর কাড়া। নভেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী এই আলোকসজ্জা দেখতে লিসবনে ভিড় করেন দেশি বিদেশি পর্যটক। দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবারে যে আলোকসজ্জা রয়েছে এটা সত্যি অন্যান্য বারের চাইতে একটু ব্যতিক্রম এবং আমরা নিজেরাও আসলে এইসব আলোকসজ্জা দেখে খুবই বিমোহিত এবং উপভোগ করছি। এখানে এই পর্তুগিজরা প্লাস এখানে অন্যান্য দেশের অনেক মানুষ এই লাইটিং বা এদের যে আলোকসজ্জা এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত বা ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে ঘুরতে আসেন। লিসবনের যে রাতের সৌন্দর্য তা এমনিতে অনেক সুন্দর, তার মধ্যে যে ক্রিসমাসের যে আলোকসজ্জা তা আসলে অনেক উপভোগ্য। বড়দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায়। বিভিন্ন সড়ক বা স্থাপনার প্রত্যেকটি আলোকসজ্জায় রয়েছে ভিন্নতা। করোনা মহামারীর কারণে গত বছর অনেকটা বিবর্ণ বড়দিন উদযাপন করতে হয়েছে পর্তুগিজদের। তাই এই বছরের বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত তারা। তবে ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি পর্তুগালেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সে উচ্ছ্বাসকে বাধাগ্রস্ত করে কিনা সেটা নিয়ে রয়েছে উদ্বেগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।